প্রিয় ছাত্রছাত্রী, আজকে আমরা জানবো ভূগোলের লক্ষ্য ও উদ্দেশ্য। হ্যাঁ, আরেকটা কথা বলে দিই, আজকে শাস্ত্ররূপে ভূগোলের দ্বিতীয় ক্লাস। প্রথম ক্লাস যারা দেখোনি তারা প্রথম ক্লাসটা অবশ্যই দেখে নিও। তাহলে চলো আজকের ক্লাসটা আলোচনা করা যায় যে ভূগোলের লক্ষ্য এবং উদ্দেশ্য কি হওয়া উচিত। ভূগোলের যদি আমরা দেখি, ভূগোল পাঠের প্রাথমিক যে উদ্দেশ্যটা, ভূগোল পাঠের প্রাথমিক উদ্দেশ্য হওয়া উচিত প্রকৃতি এবং মানুষের মধ্যে যে সম্পর্কটা আছে, প্রকৃতি এবং মানুষের মধ্যে যে সম্পর্ক, সেটা সম্পূর্ণরূপে জানাই হচ্ছে ভূগোল পাঠের প্রধান উদ্দেশ্য। এবং যদি আমরা দেখি এই পাঠের প্রধান বিষয়গুলি কি কি, ভূগোল পাঠের যে প্রধান বিষয়গুলি আছে তার মধ্যে আছে বিভিন্ন অঞ্চলের পার্থক্যের জ্ঞান আরোহণ। বিভিন্ন অঞ্চলের পার্থক্য মানে কি, এক একটা অঞ্চলের মধ্যে এক এক রকম গুণ থাকে বা বৈশিষ্ট্য থাকে। কোনো অঞ্চলে ধরো আমরা দেখতে পাচ্ছি যে উষ্ণতা বেশি, কোনো অঞ্চলে সারা বছর শীত থাকছে, আবার কোনো অঞ্চলে উষ্ণতা হালকা এবং শীত হালকা, এইগুলোকে বলে পার্থক্য হবে। কিংবা কোনো অঞ্চলে প্রচুর ধন সম্পদে সমৃদ্ধ, কোনো অঞ্চলে আর্থিক অবস্থা খুবই নিম্নমানের, এগুলোকে বলছি আমরা কি, অঞ্চলের পার্থক্য। এই অঞ্চলের পার্থক্য হিসেবে আমরা যেই সব তথ্য সংগ্রহ করি এবং সেটাকে বিশ্লেষণ করি তাকে বলা হয় জ্ঞান আরোহণ। তাকে বলা হচ্ছে কি, জ্ঞান আরোহণ। তারপর দেখছি দৃশ্যমান ভূপৃষ্ঠকে জানা মানে কি, কোথাও তুমি দেখবে পর্বত, কোথাও সমুদ্র, কোথাও মালভূমি, কোথাও সমভূমি, বিভিন্ন জায়গায় বিভিন্ন রকমের ভূমিরূপ দেখতে পাবো। এই ভূমিরূপগুলোকে আমরা যে দেখছি, এই ভূমিরূপগুলোকে আমরা বিভিন্ন এলাকায় বিভিন্ন রকম ভূমিরূপগুলো দেখতে পাচ্ছি, তাকে বলা হয় দৃশ্যমান ভূপৃষ্ঠ। এবং পৃথিবীর সমীক্ষা আমরা এখানে জানবো যে আগে তো আমরা প্রথম ক্লাসে বলেছিলাম যে হাম্বল ও রিডার সম্পর্কে সেখানে বলা আছে। অবশ্যই তোমরা ক্লাসটা দেখে নিও যারা দেখোনি। হাম্বল ও রিডার, হাম্বল এবং কার্ল রিডারকে আধুনিক ভূগোলের জনক বলা হয়। আধুনিক ভূগোলের জনক কাকে বলা হয়, হাম্বল ও কার্ল রিডারকে। এবং এরা বলছে যে এই পৃথিবীর সমীক্ষা 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 মানে কি, যে আমাদের যে পৃথিবীটা আছে, এই পৃথিবীটা কোথায় কি আছে, জনসংখ্যা, বসতি, ঘরবাড়ি, শিল্প, কলকারখানা, এইগুলো মানব সমাজের অবস্থান, মানব সমাজের অবস্থান, এই সম্পর্ক নিয়ে আলোচনা করি। এবার সর্বশেষে যদি আমরা দেখি কি, কেন, কোথায়, এই তিনটা প্রশ্ন আমরা খুঁজি ভূগোলের ক্ষেত্রে। কিন্তু আমরা খুঁজি কি, কেন এবং কোথায়। কি বলতে বোঝাচ্ছে যে আমাদের পৃথিবীতে কি মানে কোন জিনিসটা নিয়ে আমরা কোন জিনিসটা নিয়ে আলোচনা করবো এবং কোন জিনিসটা নিয়ে কি জিনিস নিয়ে আলোচনা করবো, ওই প্রশ্নের উত্তরই হচ্ছে কি। এবং সেই যে জিনিসটা নিয়ে আমরা আলোচনা করবো, কেন করবো, তার বিশেষ গুণ কি, বৈশিষ্ট্য কি, সেটাকেই আমরা বলছি কেন। এবং যে জিনিসটা নিয়ে আমরা আলোচনা করবো সেই জিনিসটা কোথাকার, সেই নির্দিষ্ট যে একটা পার্টিকুলার একটা অঞ্চল থাকে, সেই অঞ্চলটা কোথায় এবং সেই অঞ্চল নিয়ে কেন আলোচনা করবো। আরও তো বিভিন্ন অঞ্চল আছে, তা থাকতো সেই কোনো একটা নির্দিষ্ট অঞ্চলকে কেন আমরা কোনো একটা বিশেষ বস্তুর দিকে গুরুত্ব দেবো, তার কারণগুলো খোঁজার জন্য আমরা বলছি কি, কেন এবং কোথায়। এবার আমরা দেখবো ভূগোলের শ্রেণী বিভাগ। ভূগোলকে আমরা কিভাবে ভাগ করছি। প্রথমত আমরা ভূগোলকে দুটি ভাগে ভাগ করছি, একটা হচ্ছে প্রণালীবদ্ধ ভূগোল, একটা প্রণালীবদ্ধ ভূগোল এবং একটা হলো আঞ্চলিকবদ্ধ ভূগোল। তাহলে ভূগোলকে আমরা ভাগ করছি প্রধান দুটি ভাগে ভাগ করছি, একটা প্রণালীবদ্ধ ভূগোল এবং আরেকটা হচ্ছে আঞ্চলিক ভূগোল। এই প্রণালীবদ্ধ ভূগোলকে আবার তিন ভাগে আমরা ভাগ করছি। প্রণালীবদ্ধ ভূগোলকে আমরা তিনটে শ্রেণীতে ভাগ করছি, একটা প্রাকৃতিক ভূগোল, একটা জীব ভূগোল এবং একটা মানবীয় ভূগোল। প্রাকৃতিক ভূগোল, জীব ভূগোল এবং মানবীয় ভূগোল। আরেকটা যদি বলি যে প্রণালীবদ্ধ ভূগোলের জনক বলা হয় আলেকজান্ডার ভিন হাম্বলকে। আলেকজান্ডার ভিন হাম্বলকে আমরা বলি কি, প্রণালীবদ্ধ ভূগোলের জনক। এবারে আঞ্চলিক ভূগোল, আঞ্চলিক ভূগোলকে আমরা ভাগ করছি কিভাবে, মানচিত্রবিদ্যা ভূগোল, আঞ্চলিক পরিকল্পনা উন্নয়ন, রাশিমাত্রিক বিশ্লেষণ এবং ভূগোলের গবেষণা ও ক্ষেত্র সমীক্ষা। তাহলে আঞ্চলিক যে ভূগোলটা আছে, আঞ্চলিক ভূগোলটাকে আমরা কিভাবে ভাগ করছি, মানচিত্রবিদ্যা, আঞ্চলিক পরিকল্পনা উন্নয়ন, রাশিমাত্রিক বিশ্লেষণ, ভূগোল গবেষণা ও ক্ষেত্র সমীক্ষা। তাহলে আমরা কি বললাম, ভূগোলের যে শ্রেণী বিভাগ ছিল, ভূগোলের শ্রেণী বিভাগকে আমরা দুটি ভাগে ভাগ করছি, একটা হচ্ছে প্রণালীবদ্ধ ভূগোল এবং একটা আঞ্চলিক ভূগোল। প্রণালীবদ্ধ ভূগোলের জনক আমরা বলছি আলেকজান্ডার ভিন হাম্বলকে আমরা বলছি প্রণালীবদ্ধ ভূগোলের জনক। এবারে প্রণালীবদ্ধ ভূগোলকে তিনটে ভাগে ভাগ করছে, প্রাকৃতিক ভূগোল, জীব ভূগোল, মানবীয় ভূগোল। এই প্রণালীবদ্ধ ভূগোলের যদি আমরা বৈশিষ্ট্যগুলো দেখি, কি কি আমরা ওর মধ্যে বৈশিষ্ট্য পাবো। প্রথমত যদি আমরা দেখি যে এটি একটি ভৌগোলিক উপাদানগুলিকে নিয়ে আলোচনা করছে। ভৌগোলিক বিভিন্ন যে উপাদানগুলো আছে না, ভৌগোলিক উপাদানগুলি, সেই ভৌগোলিক উপাদানগুলিকে নিয়ে আলোচনা করছে। এবং এগুলো কি হচ্ছে, বিভিন্ন ঘটনাক্রমে, বিভিন্ন ঘটনা, বিভিন্ন সময় বিভিন্ন যে ঘটনাগুলো ঘটছে সেই ঘটনাগুলোকে নিয়ে আলোচনা করছে। কীভাবে করছে, ভৌগোলিক যে উপাদানগুলো আছে সেই উপাদানগুলোকে আলোচনা করছি, ভৌগোলিক যে ঘটনাগুলি আছে সেই ঘটনাগুলি নিয়ে আলোচনা করছি। প্রাকৃতিক ভূগোল, এবার প্রাকৃতিক ভূগোল বলতে আমরা কি বোঝাই, প্রাকৃতিক ভূগোল মানে কি,
প্রকৃতি, প্রাকৃতিকটা আসছে প্রকৃতি থেকে, মানে প্রকৃতি নিয়ে এবং মানুষ নিয়ে যে ভূগোলে আলোচনা করা হয়, বিশ্লেষণ করা হয়, তাকেই আমরা বলছি প্রাকৃতিক ভূগোল। বোঝা গেল? তাহলে আশা করছি বুঝতে পারছো। প্রাকৃতিক ভূগোল কি? প্রাকৃতিক ভূগোল হলো যে ভূগোলে প্রকৃতি এবং প্রকৃতি বলতে প্রাকৃতিক পরিবেশ এবং মানুষকে নিয়ে আলোচনা করা হয়, তাকেই বলা হয় প্রাকৃতিক ভূগোল। পরবর্তীতে কি আছে? জীব ভূগোল। যে ভূগোলে জীব নিয়ে আলোচনা করা হয়, জীব বিভিন্ন ধরনের জীব নিয়ে আলোচনা করা হয়, তাকে বলা হয় জীব ভূগোল। মানবীয় ভূগোল কি? মানবীয় ভূগোল বলতে বোঝায় মানুষের কার্যাবলী, যেমন মানুষ থাকবে, যেমন ধরো জনসংখ্যা, বসতি, জনঘনত্ব, এইগুলো হচ্ছে আমাদের মানবীয় ভূগোলের উপাদান। এখন আমরা জানবো একটা হচ্ছে GIS। আচ্ছা, GIS এর ফুল ফর্ম কি? জিওগ্রাফিক ইনফরমেশন সিস্টেম। GIS এর ফুল ফর্ম হচ্ছে জিওগ্রাফিক ইনফরমেশন সিস্টেম। এর অর্থ হচ্ছে কি? জিওগ্রাফিক ইনফরমেশন সিস্টেম এর অর্থ হচ্ছে যে পৃথিবীর কোনো একটা জায়গা থেকে তার তথ্য সংগ্রহ করা, সেই তথ্যকে সংগ্রহ করা এবং সেই তথ্য থেকে আবার সেটা বিশ্লেষণ করা, তাকেই আমরা বলছি GIS বা জিওগ্রাফিক ইনফরমেশন সিস্টেম। পৃথিবীর কোনো একটা অঞ্চলে বা যে কোনো জায়গা থেকে আমরা তথ্য নেব, সেই তথ্যটাকে সংগ্রহ করব, সংগ্রহ করার পর এবং সেটাকে বিশ্লেষণ করব, তাকেই আমরা বলা হয়েছে GIS। এবার দূর সংবেদন কি? দূর সংবেদন হচ্ছে, একে আমরা ইংরেজিতে বলি রিমোট সেন্সিং। দূর সংবেদনকে বলা হয় কি? রিমোট সেন্সিং। তোমরা রিমোট নামটা তো আমরা জানি যে রিমোট কি, যে ধরো আমরা টিভি চালাচ্ছি, অনেকটা দূরে, বিছানা থেকে অথবা চেয়ার থেকে সুইচ মারলাম, টিভিটা অন হয়ে গেলো, আবার সুইচ অফ করলাম, টিভিটা বন্ধ হয়ে গেলো, কিংবা কোনো একটা চ্যানেলকে একটা চ্যানেল থেকে আরেকটা চ্যানেলকে দিলাম, মানে কি আমাদের কাছে টিভির কাছে গিয়ে কোনো কাজ করতেছে না, দূর থেকেই আমরা সেটা করতে পারছি। তো সেটাকে বলেছে রিমোট সেন্সিং। তাহলে দূর সংবেদন হচ্ছে যে ভূপৃষ্ঠের সঙ্গে আমার থাকার দরকার নেই, কোনো দূরবর্তী, যেমন থাকে না যে উপগ্রহগুলো যেখানে যে প্ল্যাটফর্মে থাকে, উপর থেকে কি করছে, বা এরোপ্লেন চিত্র বা স্যাটেলাইট ইমেজারি, এগুলো কি করছে? উপর থেকে ছবি তুলছে। ওরা উপর থেকে, মানে পৃথিবী স্পর্শ করতে হচ্ছে না, উপর থেকে ছবি করছে, ছবি করে পৃথিবীর বিভিন্ন জায়গায় চিত্রগুলো তুলছে এবং সেই চিত্রগুলো কি তারা কম্পিউটারাইজের মাধ্যমে তথ্য হিসেবে সংগ্রহ করছে। প্রথমে ছবিগুলো তুলছে, ধরে এটা আমাদের পৃথিবী যদি হয়, এখানে জিও স্টেশনগুলো আছে, যেখানে কি থাকছে আমাদের স্যাটেলাইটগুলো আছে। এই স্যাটেলাইটটা কি করছে? পৃথিবীর যে কোনো জায়গা থেকে ছবি তুলছে। ছবিগুলো তোলার পরে কি করছে ওরা? আমাদের ধরো ইসরো বা নাসা, যে কোনো আছে, ইসরোর ফুল ফর্ম কি? ইন্ডিয়ান স্পেস রিসার্চ অর্গানাইজেশন। ইসরোর ফুল ফর্ম হচ্ছে ইন্ডিয়ান স্পেস রিসার্চ অর্গানাইজেশন। এটা হচ্ছে আমাদের ব্যাঙ্গালুরুতে অবস্থিত। এবার এটা তথ্যটা নেওয়ার পরে এরা ছবিটা তুলছে, যে এরোপ্লেনের মাধ্যমে হোক বা স্যাটেলাইট ইমেজ হোক বা এরিয়াল ফটো হোক, যে কোনো মাধ্যমে ছবিটা নেওয়ার পরে কি করছে? এরা ছবিটাকে ইসরোতে পাঠিয়েছে। ইসরো এখানে কি হচ্ছে? এখানে তখন ওই ছবিটা যাবতীয় যে ঘটনা, যে জিনিসগুলো ওখানে আছে, গুণাবলী, বৈশিষ্ট্যগুলি সব এখানে তথ্য হিসেবে সঞ্চিত হচ্ছে। এখানে ইসরোর এখানে তথ্য হিসেবে সঞ্চিত হচ্ছে। পরবর্তীতে এখান থেকে এই তথ্যগুলোকে বিশ্লেষণ করে বিভিন্ন ভাবে, যেমন ধরো বইয়ের মাধ্যমে কিংবা কোনো জার্নালের মাধ্যমে কি ভিডিওর মাধ্যমে সেগুলোকে জনসম্মুখে আনা হচ্ছে। এটাকে হচ্ছে দূর সংবেদন। যখন দূর থেকে আমরা ছবিগুলো তুলছি, ছবিগুলো তোলার পরে সেই পৃথিবীর সঙ্গে আমাদের যুক্ত হতে হচ্ছে না, দূর থেকে তুলে আবার সেটাকে সংরক্ষণ করে তথ্য হিসেবে সংরক্ষণ করছে, সেটাকেই আমরা বলছি দূর সংবেদন এবং সেন্সিং। আরেকটা আমরা পাবো জিপিএস। জিপিএস এর ফুল ফর্ম কি? গ্লোবাল পজিশনিং সিস্টেম। জিপিএস এর ফুল ফর্ম হচ্ছে গ্লোবাল পজিশনিং সিস্টেম। এবারে জিপিএসটা কি? দেখবা বর্তমানে যে আমাদের বলতে গেলে সবার কাছে অ্যান্ড্রয়েড মোবাইল আছে। অ্যান্ড্রয়েড মোবাইলে আমরা যদি নতুন কোনো জায়গায় যাওয়ার জন্য আমরা জায়গাটাকে চিনি না, তখন মোবাইলে কি করে দিলাম? গুগল ম্যাপ অন করে দিলাম। ওই গুগল ম্যাপটাই কি হচ্ছে? ওই জিপিএস এর সঙ্গে কানেক্ট হয়ে যাচ্ছে। জিপিএস এর সঙ্গে আমাদের মোবাইলের যে জিপিএস এর সঙ্গে কানেক্ট হয়ে আমাদের রাস্তাটা দেখাচ্ছে যে আমরা কোন দিক থেকে গেলে আমাদের লক্ষ্য জায়গাটা, আমরা যে জায়গাটা পৌঁছতে চাই সেই জায়গাটা আমি পেয়ে যাবো জিপিএস এর মাধ্যমে। আর জিপিএস এর আরো ব্যবহার কি? জিপিএস এর ব্যবহার হচ্ছে আরো, ধরো পুলিশ তাদের সাইবারে জিপিএস ব্যবহার করছে, কোনো ক্রিমিনালকে ধরার জন্য জিপিএস ব্যবহার করা হচ্ছে। এইগুলোই হচ্ছে কি আমাদের জিপিএস এর ব্যবহার। তাহলে আমরা কি জানলাম? GIS জিওগ্রাফিক ইনফরমেশন সিস্টেম,
দূর সংবেদন বা রিমোট সেন্সিং, দূর থেকে যে ছবিগুলো তুলে আমরা সেটা ডাটা আকারে সঞ্চিত করছি তাকে বলে রিমোট সেন্সিং। এটা এরিয়াল ফটো আছে, তোমার স্যাটেলাইট ইমেজ আছে, এগুলো আছে। তারপর হচ্ছে জিপিএস কি, গ্লোবাল পজিশনিং সিস্টেম। এই গ্লোবাল পজিশনিং সিস্টেম বা জিপিএস এর মাধ্যমে আমরা কি করছি, কোনো নতুন জায়গায় যে যেতে চাইলে সেখানে আমরা জিপিএস অন করে দিলে আমরা নতুন জায়গায় পৌঁছতে পারবো। তারপরে ধরো কোনো সেনাবাহিনী যেমন ভারতীয় সেনাবাহিনী, তাহলে জিপিএসটা কি হলো, গ্লোবাল পজিশনিং সিস্টেম। জিপিএস এর মাধ্যমে আমরা কোনো নতুন জায়গায় যেতে চাইলে সেই জায়গা সম্পর্কে আমরা জানতে পারবো। তারপরে প্রতিরক্ষা ক্ষেত্রে মানে কোনো যুদ্ধ বাঁধলে কোনো সেনারা তাদের বিরোধী যে দেশগুলো আছে তাদের ক্ষেত্রে কোথায় কি আছে সেই ক্ষেত্রে ব্যবহার করার জন্য আমরা জিপিএস ব্যবহার করি। কোনো স্থানের উচ্চতা, গভীরতা, ট্র্যাকিং এইসবের জন্য আমরা জিপিএস ব্যবহার করি। পুলিশের সাইবার যে ডিপার্টমেন্ট আছে তারা কি করছে, কোনো ক্রিমিনালকে ধরার জন্য আমাদের জিপিএসটা ব্যবহার করছে। এইসব হচ্ছে জিপিএস এর আমাদের কাজ। তাহলে আরেকবার একটু দেখে নিই। জিআইএস এর ফুল ফর্ম জিওগ্রাফিক ইনফরমেশন সিস্টেম। দূর সংবেদন বা রিমোট সেন্সিং, এর কাজ দূর থেকে পৃথিবীর স্পর্শ করা লাগবে না, দূর থেকে আমরা ছবিগুলো তুলে সেখান থেকে ডাটাগুলো তৈরি করতে পারবো এবং সংগ্রহ করে রাখতে পারবো। জিপিএস গ্লোবাল পজিশনিং সিস্টেম। এবার আমরা জানবো ভূগোলের সঙ্গে বিভিন্ন শাখার কি সম্পর্ক আছে। ভূগোলের সঙ্গে বিভিন্ন শাখার সম্পর্ক, সেই যেগুলো যদি আমরা দেখি, ভূগোলের সঙ্গে পদার্থবিদ্যার সম্পর্ক কি, ভূগোলের সঙ্গে আমাদের পদার্থবিদ্যার সম্পর্ক কি। যেমন বিভিন্ন প্রকার শক্তি আছে, তারপর মধ্যাকর্ষণ বল আছে, ঘূর্ণন গতি আছে। এগুলো হচ্ছে কি পদার্থবিদ্যার সঙ্গে আমাদের বিগ ব্যাং থিওরি, হ্যাঁ তোমাদের সবাই শুনছে বিগ ব্যাং থিওরি, এসব হচ্ছে পদার্থবিজ্ঞান এবং ভূগোলের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত। তারপর যদি আমরা দেখি ভূগোলের সঙ্গে গণিতের সম্পর্ক, কিসের, ভূগোলের সঙ্গে গণিতের সম্পর্ক। ভূগোলের সঙ্গে গণিতের কি সম্পর্ক, বিভিন্ন ধরনের কার্টোগ্রাফ, এগুলো আমরা যে তৈরি করি, বিভিন্ন ধরনের কার্টোগ্রাফ, ডায়াগ্রাম তৈরি করি, এগুলো হচ্ছে গণিতের সঙ্গে ভূগোলের সম্পর্ক। পরবর্তী হচ্ছে কি ভূগোলের সঙ্গে রসায়নের সম্পর্ক। ভূগোলের সঙ্গে রসায়ন এর সম্পর্ক। ভূগোলের সঙ্গে রসায়নের কি সম্পর্ক, যেমন মৃত্তিকা আছে, মৃত্তিকার গ্রথন, বৈশিষ্ট্য, মৃত্তিকার মধ্যে যে রাসায়নিক উপাদানগুলো, কেমিক্যাল যে প্রপার্টিসগুলো, ফিজিক্যাল প্রপার্টিসগুলো, এগুলো হচ্ছে মৃত্তিকার যে গুণাবলীগুলো, সেগুলো হচ্ছে আমাদের কি ভূগোলের সঙ্গে রসায়নের সম্পর্ক নির্দেশ করছে। পরবর্তীতে যদি আমরা দেখি উদ্ভিদ, ভূগোলের সঙ্গে কি সে উদ্ভিদবিদ্যার সম্পর্ক। উদ্ভিদবিদ্যা মানে কি, যেসব উদ্ভিদগুলো আছে এই উদ্ভিদগুলো এবং ভূগোল এই দুটোকে মিলে হচ্ছে উদ্ভিদবিদ্যা। ভূগোলের সঙ্গে আমাদের উদ্ভিদবিদ্যার কি সম্পর্ক সেগুলো নিয়ে আমরা আলোচনা করি উদ্ভিদ ভূগোলে। পরবর্তীতে আছে কি প্রাণীবিদ্যা। ভূগোলের সাথে প্রাণীবিদ্যার কি সম্পর্ক, প্রাণীবিদ্যা বলতে কি বিভিন্ন ধরনের প্রাণী, এইসব প্রাণীদের বাসস্থান, কোন অঞ্চলে কোন সব প্রাণীদের গ্রোথ ভালো হয়, কোন অঞ্চলে কোন সব প্রাণী তারা নিজেদেরকে মানিয়ে নেয়। যেমন ধরো মরুভূমি অঞ্চলে যেসব প্রাণীগুলো থাকে তাদেরকে যদি আমরা কোনো শীতল অঞ্চলে মানে আন্টার্কটিকা বা বরফ যেখানে খুবই ঠান্ডা ওইসব অঞ্চলে নিয়ে যায়, তাদের কি হবে, নিজেদের ওই পরিবেশে নিজেদের মানিয়ে নিতে অসুবিধা হবে। অথবা যদি আন্টার্কটিকা মানে যেসব প্রাণীগুলো থাকে, যে এক্সিমোরা যারা থাকে, ওদেরকে যদি আমরা ডেজার্ট এরিয়া মানে রাজস্থান, সাহারা মরুভূমি ওইসব জায়গায় যদি ওদেরকে আমরা রাখি, তারা পারবে না, নিশ্চয়ই পারবে না। ওই জন্য বলা হয়েছে কি যেসব প্রাণীগুলো আছে তারা নির্দিষ্ট অঞ্চলে বসবাস করছে, সেই সব পরিবেশের সঙ্গে তারা তাদেরকে মানিয়ে নিয়েছে। এইসব নিয়েই হচ্ছে প্রাণীবিদ্যা এবং ভূগোলের মধ্যে আলোচনার বিষয় এটা। যদি আমরা দেখি আরেকটা শারীরবিদ্যা, ভূগোলের সঙ্গে কিসের সম্পর্ক, ভূগোলের সঙ্গে শারীরবিদ্যার সম্পর্ক। এবার এই শারীরবিদ্যা বলতে কি অংশ, এগুলো ভূগোলের সঙ্গে কি অংশ নিয়ে আমরা আলোচনা করবো। যেমন ধরো মানুষের যে গঠন, মানুষের বিভিন্ন গঠন আছে, বিভিন্ন ধরো হাত পা, এগুলো হচ্ছে শারীর দেহটা, এইসব নিয়ে, যেমন চোখ, কান, কর্ণ, এইসব নিয়ে আলোচনা আছে। যে অনেক ক্ষেত্রে দেখা যায় যে অনেকে বোবা থাকছে, অনেকে দেখতে পাচ্ছে না চোখে, এগুলো তো শরীরের বিভিন্ন অংশ। এইসব বিষয় নিয়ে মানে হিউম্যান
হিউম্যান স্ট্রাকচার বা মানুষের যে শরীরটা, এটা নিয়ে ভূগোলের যে শাখায় আলোচনা করা হয়, হিউম্যান স্ট্রাকচার বা মানুষের যে শরীরটা, এটা নিয়ে ভূগোলের যে শাখায় আলোচনা করা হয় তাকেই আমরা বলছি শারীরবিদ্যা। ভূগোলের সঙ্গে শারীরবিদ্যার সম্পর্ক। এইবার আরেকটা জিনিস হবে ভূগোলের সঙ্গে অর্থবিদ্যার সম্পর্ক। অর্থবিদ্যা বলতে কি বোঝা যাবে? অর্থবিদ্যা বলতে বোঝা যাচ্ছে কি অর্থনীতি, মানে এই ভূগোলের সঙ্গে অর্থনীতির কি সম্পর্ক, এটা একটা খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় যে ভূগোলের সঙ্গে অর্থনীতির সম্পর্কটা। কারণ আমরা দেখব যে শিল্প কলকারখানাগুলো আছে সেগুলো অর্থনীতির উপর ডিপেন্ড করে দাঁড়িয়েছে। যে তারপরে তুমি যে কোনো অঞ্চলে যাও, অঞ্চলে কৃষিকাজ আছে, ব্যবসা বাণিজ্য আছে, পরিবহন ব্যবস্থা আছে, মানুষের কার্যাবলী আছে, বিভিন্ন ধরনের কার্যাবলী, যেমন প্রাথমিক কার্যাবলী, দ্বিতীয় কার্যাবলী, তৃতীয় কার্যাবলী। প্রাথমিক কার্যাবলীর মধ্যে যেমন কি বলছে আমাদের কৃষিকাজটা বলছে, দ্বিতীয় কার্যাবলীর সঙ্গে বলছে শিল্প কলকারখানা, এইসব কার্যাবলী বিভিন্ন জিনিস। যেমন তারপরে অর্থনীতির যদি আর তুমি দেখো যে চাহিদা থাকে, যোগান থাকে, যে আমার কোনো পরিবেশে বা কোনো একটা মার্কেটে কোনো একটা বস্তুর চাহিদা বাড়লে তার দামের কি পরিবর্তন হবে, যে দাম বাড়বে না কমবে। তারপরে যে মানুষের চাহিদার উপর ডিপেন্ড করে যে কোনো কলকারখানা তার উপাদান দ্রব্য বাড়াবে না কমাবে, এগুলো তো অর্থনীতি। এই অর্থনীতির সঙ্গে ভূগোলের যে সম্পর্ক, যেখানে আলোচনা করা হয় তাকে বলা হয় অর্থবিদ্যা। ঠিক আছে, ভূগোলের অর্থবিদ্যা, ভূগোলের বা অর্থনৈতিক জিওগ্রাফি বা ইকোনমিক জিওগ্রাফি বা অর্থনৈতিক ভূগোল বলে। ওই বিষয়টাকে আমরা বলছি অর্থনৈতিক ভূগোল বা ইকোনমিক জিওগ্রাফি। তাহলে এই ইকোনমিক জিওগ্রাফিটা কি হচ্ছে? ইকোনমিক জিওগ্রাফিটা হচ্ছে কি যে আমাদের অর্থনীতির উপর যে চাহিদা, যোগান, সীমাবদ্ধতা, আকাঙ্ক্ষা, এইগুলো ডিপেন্ড করে আছে। এই সব নিয়ে আমরা আলোচনা করছি ইকোনমিক জিওগ্রাফিতে বা অর্থনৈতিক ভূগোলে। পরবর্তীতে আমরা দেখে নেব ভূগোলের সঙ্গে রাষ্ট্রবিজ্ঞানের সম্পর্ক। এটাকে আমরা বলছি পলিটিক্যাল জিওগ্রাফি অথবা এটাকে বলছি পলিটিক্যাল জিওগ্রাফি বা বাংলায় বলছি রাজনৈতিক ভূগোল। পলিটিক্যাল জিওগ্রাফি বা রাজনৈতিক ভূগোল মানে এইখানটায় আমরা কোনো একটি দেশ এবং তার পার্শ্ববর্তী যে দেশগুলো আছে বা প্রতিবেশী দেশগুলো, তাদের মধ্যে কি সম্পর্ক, বন্ধুত্বপূর্ণ সম্পর্ক না শত্রুভাবপূর্ণ সম্পর্ক, এবং কোনো একটা দেশের সীমানা কতদূর পর্যন্ত বিস্তৃত, সেই দেশটা কত বড় বা কতটা ছোট, সেই দেশের মধ্যে অর্থনৈতিক কার্যকলাপগুলো কেমন, এবং সেখানকার জনগণ এবং সরকারের মধ্যে কি সম্পর্ক, এইগুলো হচ্ছে কি পলিটিক্যাল জিওগ্রাফি বা রাষ্ট্রবিজ্ঞান রাজনৈতিক ভূগোলের সঙ্গে আলোচিত বিষয়। পলিটিক্যাল জিওগ্রাফি বা রাজনৈতিক ভূগোলের সঙ্গে আলোচিত বিষয়। অনেক সময় এগুলো নিয়ে কি হচ্ছে, রাষ্ট্র নিয়ে অনেক সময় সেই দেশের জনগণ এবং সেই দেশের সরকারের মধ্যে বিবাদ, বিভিন্ন কারণে বিবাদ বেঁধে, সমস্যা বাঁধে, বিদ্রোহ চালায়, আন্দোলন করে। আবার অনেক সময় আমরা এটাও দেখতে পাই যে কোনো একটি দেশ তার প্রতিবেশী দেশের সঙ্গে যুদ্ধ বিগ্রহ করে হয়তো সীমানা পরিবর্তন করে, কারো সীমানা কেউ বাড়িয়ে নিচ্ছে কিংবা কারো সীমানার মধ্যে কেউ ঢুকে যাচ্ছে, এটা নিয়েও বিদ্রোহ হয়, আলোচনা হয়। এইটাই হচ্ছে রাষ্ট্রবিজ্ঞানের সঙ্গে ভূগোলের সম্পর্ক বা পলিটিক্যাল জিওগ্রাফি অর্থাৎ রাজনৈতিক ভূগোল। এবং সামাজিক ভূগোল নামে একটা ভূগোল আছে, সামাজিক ভূগোল বা সোশ্যাল সায়েন্স। সামাজিক ভূগোল বা সোশ্যাল সায়েন্স এটা কি হচ্ছে, একটা সমাজের বিভিন্ন দিকগুলো তুলে ধরা আছে। এই সমাজ সোশ্যাল সায়েন্সে বা সামাজিক ভূগোলে সমাজের বিভিন্ন দিক, যে এক একটা সমাজে কিভাবে দেখবে, এক একটা সমাজের এক একটা রীতিনীতি থাকে, তাদের কালচার থাকে, রীতিনীতি থাকছে, কিছু থাকছে এবং তাদের কালচার। যেমন যদি আমরা ধরি আমাদের বাঙালি একটা সমাজ ধরে মনে করছি, বৃহত্তর রূপে আমাদের বাঙালি সমাজকে তৈরি করছি। আমাদের সমাজে কি হয়, আমাদের সমাজে বিভিন্ন ধরনের পূজা হয়, কালী পূজা, দুর্গা পূজা, আমরা সেই পুজোতে কি করছি, বিভিন্ন ধরনের অনুষ্ঠান করছি। এইগুলোতে হচ্ছে সমাজের কি সোশ্যাল সায়েন্স, অ্যাকচুয়ালি সমাজের সঙ্গে সেই সমাজ কি পরিবেশ এবং সমাজের সঙ্গে সেখানকার মানুষের সম্পর্ক, পরিবেশ এবং সমাজের সঙ্গে কি হয়েছে সেখানকার মানুষের সম্পর্ক, এবং সেই মানুষ এবং সেই পরিবেশের মধ্যে তাদের মিথস্ক্রিয়া কেমন, তারা কিভাবে পরিবেশকে মানিয়ে নিচ্ছে, কিভাবে পরিবেশটাকে ব্যবহার করছে, সেটাকেই আমরা বলছি সোশ্যাল সায়েন্স বা সামাজিক
বিজ্ঞান। দেখো এমন অনেক ক্ষেত্রে দেখা যায় কি যে একটা সমাজ যে অঞ্চলটা আছে এবং তার পাশের যে অঞ্চলটা, তাদের মধ্যে কি অনেক কালচারাল ডিফারেন্স দেখা যায়, কালচারের অনেক ধরো ভাষাগত বৈশিষ্ট্য দেখা যায়, ধর্মীয় বৈশিষ্ট্য দেখা যায়, অথবা পোশাক পরিচ্ছদের বৈশিষ্ট্য দেখা যায়, আচার আচরণের পরিস্থিতি দেখা যায়। এই সব বিষয়গুলি আমরা হচ্ছে কি সোশ্যাল সায়েন্স বা সামাজিক বিজ্ঞানে তুলে ধরছি। আরেকটা যদি দেখি যে আমরা জনসংখ্যা ভূগোল, এই জনসংখ্যা ভূগোল কি, জনসংখ্যা ভূগোল বা মানবীয় ভূগোল, জনসংখ্যা ভূগোল বা মানবীয় ভূগোল, ওটাকে বলা হয় পপুলেশন জিওগ্রাফি। বলা হয় কি পপুলেশন জিওগ্রাফি। পপুলেশন জিওগ্রাফি বা জনসংখ্যা ভূগোল। জনসংখ্যা ভূগোলে কি হয় যে আমরা কোন দেশে বা কোন অঞ্চলে সেখানকার জনসংখ্যা কতটা, জনসংখ্যার ঘনত্ব কতটা, সেখানকার লিঙ্গ অনুপাত কেমন, শিক্ষারতার হার কেমন, শিশু মৃত্যু হার কেমন, তারপরে তোমার ধরো যে জনসংখ্যার যে পিরামিডটা কেমন, উন্নত কতটা উন্নত, সেই দেশের জনসংখ্যাগুলো কেমন উন্নত, সেই সব নিয়ে আমরা আলোচনা করছি। এই জনসংখ্যা ভূগোলের আরও দেখা যায় অনেক ক্ষেত্রে কি দেখা যায় যে প্রতি 1000 শিশুর মধ্যে কতজন শিশু মারা যাচ্ছে, সেই হিসেবে বার্থ রেটটা আমরা করছি। এবং জন্মহারটা দেখছি যে প্রতি 1000 পুরুষের মধ্যে কতজন মহিলার জন্ম নিচ্ছে, যাকে আমরা বলছি বয়স লিঙ্গ অনুপাত। এই সব বিষয় নিয়ে জনসংখ্যা ভূগোল বা পপুলেশন জিওগ্রাফিতে আলোচনা করা হয়, পপুলেশন জিওগ্রাফিতে এইসব বিষয় নিয়ে আলোচনা করা হয়। এবার দেখো যে যে বিষয়গুলো এখানে পড়ালাম, যে বিষয়গুলো যে ভূগোলের সঙ্গে বিভিন্ন শাখার সম্পর্ক কি। প্রথমে আমরা বলছিলাম যে ভূগোলের সঙ্গে পদার্থবিদ্যার সম্পর্ক বলছিলাম, বিভিন্ন প্রকার শক্তি, বিগ ব্যাং থিওরি, মধ্যগতিক শক্তি, এসবের সঙ্গে আলোচিত বিষয়। তারপর ভূগোলের সঙ্গে গণিতের সম্পর্ক। ভূগোলে দেখবো অনেক ডেটা ব্যবহার করা হয়, কার্টোগ্রাফ ব্যবহার করা হয়, হিস্টোগ্রাম ব্যবহার করা হয়। এগুলো কি সবগুলো বলছে অঙ্কের সঙ্গে রিলেটেড। ভূগোলের সঙ্গে রাসায়নিক সম্পর্ক কি, যেমন মৃত্তিকার বৈশিষ্ট্য কি, মৃত্তিকার তোমার গ্রথন, মৃত্তিকার স্ট্রাকচার, মৃত্তিকার প্রকারভেদ, মৃত্তিকার রাসায়নিক ধর্ম, প্রাকৃতিক ধর্ম, ফিজিক্যাল প্রপার্টি বা কেমিক্যাল প্রপার্টি, এইসব নিয়ে আলোচনা করা হচ্ছে কোথায় আমাদের রাসায়নিক। উদ্ভিদবিদ্যার সম্পর্কে বললাম, বিভিন্ন ধরনের বিভিন্ন প্রাকৃতিক পরিবেশে বিভিন্ন ধরনের উদ্ভিদ জন্মায়, সেই সব নিয়ে। প্রাণীবিদ্যা হচ্ছে বিভিন্ন পরিবেশে বিভিন্ন প্রাণী যেভাবে নিজেদেরকে মানিয়ে নিচ্ছে সেই সব নিয়ে আলোচনা করা হচ্ছে। পপুলেশন জিওগ্রাফি তো বললাম, পপুলেশন জিওগ্রাফি হচ্ছে কি কোনো অঞ্চলে সেখানকার জনগণের যে কর্মকাণ্ড, চাহিদা, জনঘনত্ব এবং জনসংখ্যার কার্যাবলী, জনসংখ্যা বেশিরভাগ জনগণ কি কোন কাজে লিপ্ত আছে, তাদের অর্থনৈতিক অবস্থা কেমন, এইচডিআই হিউম্যান ডেভেলপমেন্ট ইন্ডেক্স কেমন, তারপরে ধরো পোভার্টি বা দরিদ্রতার হার কেমন, দেশটা কতটা উন্নত, দেশগুলো কি ডেভেলপিং কান্ট্রি না আনডেভেলপিং কান্ট্রি না ডেভেলপেড কান্ট্রি। যেমন তিনটা ভাগে ভাগ করে দেশগুলো, এটা হচ্ছে ডেভেলপমেন্ট কান্ট্রি, যেমন ধরো ইংল্যান্ড, আমেরিকা, এইসব দেশ হচ্ছে ডেভেলপমেন্ট কান্ট্রি। তারপর হচ্ছে ডেভেলপিং কান্ট্রি কোনগুলা, যেসব দেশগুলো উন্নত হচ্ছে, এখনো চলছে তাদের উন্নত, যেমন আমাদের ভারতবর্ষটা কি এখন ডেভেলপমেন্ট কান্ট্রি। হ্যাঁ, এবং একটা সময় পরে কি হবে, ভারতবর্ষ যে গতিতে ডেভেলপিং হচ্ছে, একটা সময় পরে ভারতবর্ষ কি হবে ডেভেলপমেন্ট কান্ট্রিতে পরিণত হবে, এবং সেটা সত্যিকার কি হবে আমাদের একটা গর্বের বিষয় হবে। আর একটা হচ্ছে কি আনডেভেলপমেন্ট কান্ট্রি, মানে কি যে সব দেশগুলি এখনো দরিদ্রতার হার খুবই, খাবারের অবস্থা, বাসস্থানের অভাব, খাবারের অভাব, জীবনযাত্রার মান খুব একটা উন্নত নাই, এরকম এইসব দেশগুলোর মধ্যে হচ্ছে আফ্রিকার কিছু দেশগুলো পড়ে, কিছু দেশগুলোর মধ্যে পড়ে। পরবর্তীতে সে ভূগোলের সঙ্গে শারীরবিদ্যার সম্পর্ক, শারীরবিদ্যা মানে কি মানুষ হিউম্যান স্ট্রাকচার বা মানুষের গঠনের বিভিন্ন জিনিস নিয়ে আলোচনা করছি, ধরো চোখ, কান, বা এইসব নিয়ে আলোচনা করা হচ্ছে। পরবর্তীতে অর্থনীতি বা ইকোনমিক জিওগ্রাফি, যে অর্থনীতিটা মানুষের উপর কিভাবে প্রভাব পড়ছে, মানুষের তার অর্থনৈতিক চাহিদা, কর্মকাণ্ড, এগুলো নিয়ে আলোচনা করা হয়েছে। এবং সরাসরি আমরা দেখলাম কি ভূগোলের সঙ্গে রাষ্ট্রবিজ্ঞানের সম্পর্ক বা পলিটিক্যাল জিওগ্রাফি, কোনো একটা রাষ্ট্রের সেই দেশের সরকারের এবং জনগণের কি সম্পর্ক, অথবা প্রতিবেশী দেশগুলো তাদের সঙ্গে কি সম্পর্ক, তারা কি ব্যবসা বাণিজ্য করছে এবং নাকি করছে না, তারা কি বন্ধুত্বপূর্ণ সম্পর্ক নাকি তোমার শত্রুতা ভাবপূর্ণ সম্পর্ক, এইসব বিষয় নিয়ে আমরা আলোচনা করছি কি রাষ্ট্রবিজ্ঞানে বা পলিটিক্যাল জিওগ্রাফিতে। তাহলে তোমরা ছিল কি আগুনের মধ্যে ছেলে পেলে, চলো তোমাদের আজকে আমি কি করবো, আগুনের মধ্যে শিক্ষা দেবো। আগুন মানে কি, যেখানে যাবে সেখানেই পুড়িয়ে দেবে, তাই তো? আমি চাই প্রত্যেকটি ঘরে যারা জিওগ্রাফিকে অন্তত ভালোবাসে, প্রত্যেকটি ঘরে যেন জিওগ্রাফার হয়, তারা একজন কি হবে জিওগ্রাফার। এবং এমন পৃথিবী বা ভারতের
যে কোনো ডিপার্টমেন্ট থাকুক, যে কোনো ডিপার্টমেন্ট থাকুক, প্রত্যেকটি ডিপার্টমেন্টে জানুন যেখানে আর কি কমন সিলেবাসে যে কম্পিটিটিভ এক্সামগুলো থাকে সেখানে জিওগ্রাফির স্টুডেন্ট একজন থাকবে। জিওগ্রাফি তোমাদের আমি এমনভাবে শেখাবো যে জিওগ্রাফির স্টুডেন্ট বলতে গেলে, জিওগ্রাফির ছাত্রছাত্রী বলতে গেলে ভারতের কোনায় কোনায় থাকবে এবং জিওগ্রাফিকে একটা সময় কি হবে ভালোবাসবে, তোমরা নিজেদের মতো করে ভালোবাসবে জিওগ্রাফিকে। চলো পরবর্তী দেখে নিন যে প্রাকৃতিক ভূগোলটা কি। এই যে প্রাকৃতিক ভূগোল, প্রাকৃতিক ভূগোল যেহেতু একটি গতিশীল বিজ্ঞান, প্রাকৃতিক ভূগোলটা কি একটা গতিশীল বিজ্ঞান, গতিশীল বিজ্ঞান। তাই এই ভূগোলের প্রধান বা অন্যতম শাখা হলো এই প্রাকৃতিক ভূগোলের অন্যতম শাখা হচ্ছে কি প্রাকৃতিক ভূগোল। এখানে যদি আমরা দেখি পৃথিবীর সমস্ত বিষয় নিয়ে বিস্তৃত আলোচনা হয়। পৃথিবীর কি হচ্ছে সমস্ত বিষয়, তুমি পদার্থ বিজ্ঞান বলো, কিছুক্ষণ আগে আমরা বললাম পদার্থ বিজ্ঞানের সঙ্গে সম্পর্ক, রসায়ন বিজ্ঞান, উদ্ভিদ বিজ্ঞান, প্রাণ বিজ্ঞান, শারীরবিদ্যা, পলিটিক্যাল সায়েন্স, ইকোনমিক, জিওগ্রাফি, এই যে বিষয়গুলো আছে এই সমস্ত বিষয়গুলি পৃথিবীর সমস্ত বিষয়গুলি নিয়ে বিস্তারিত আলোচনা হয়। যে বইতে তোমরা বলতে পারো কি যে বইতে বিস্তারিত আলোচনা হয় বা বইতে বা যে শাস্ত্রে যা হলো যে বইতে বা যে শাস্ত্রে বিস্তৃতভাবে আলোচনা করায় তাকেই আমরা বলছি কি প্রাকৃতিক ভূগোল। তাকে আমরা কি বলছি প্রাকৃতিক ভূগোল। তাহলে প্রাকৃতিক ভূগোল কি? প্রাকৃতিক ভূগোল কাকে বলছি আমরা? প্রাকৃতিক ভূগোল বলছে কি পৃথিবীর বিভিন্ন জিনিস বিস্তারিতভাবে যে শাস্ত্রে আলোচনা করা হয় তাকে বলা হয় কি প্রাকৃতিক ভূগোল। তাহলে প্রাকৃতিক ভূগোল চিনে গেলাম। এই প্রাকৃতিক ভূগোলের আবার জার্মান বৈজ্ঞানিক বা জার্মান ভূগোলবিদ তার মতে প্রাকৃতিক ভূগোলটা কি, তিনি প্রাকৃতিক ভূগোলের কি সংজ্ঞা দিয়েছেন। জার্মান বিজ্ঞানী কার্লেটারের মতে প্রাকৃতিক ভূগোল হলো সেই বিজ্ঞান যেখানে বিজ্ঞানের গঠন বৈশিষ্ট্য নিয়ে আলোচনা করা হয়। কি হচ্ছে যেখানে বিজ্ঞানের গঠন বৈশিষ্ট্য নিয়ে আলোচনা করা হচ্ছে তাকে বলা হয় প্রাকৃতিক ভূগোল। এবার আমরা যদি বৈশিষ্ট্য দেখি প্রাকৃতিক ভূগোলের বৈশিষ্ট্য কি, প্রাকৃতিক ভূগোলটা হচ্ছে কি পৃথিবীর বিভিন্ন গঠন নিয়ে আলোচনা করছে, পৃথিবীর বিভিন্ন ধরো প্রাকৃতিক ঘটনাসমূহ কোথাও উত্থান হচ্ছে কোথাও অবনমন করছে এইসব বিষয় নিয়ে আলোচনা করছে। এটাই হচ্ছে প্রাকৃতিক ভূগোলের বৈশিষ্ট্য। তাহলে প্রাকৃতিক ভূগোলটা আমরা জানতে পারলাম। প্রাকৃতিক ভূগোল কি একটা গতিশীল বিষয় যা হচ্ছে প্রতিনিয়ত পরিবর্তন হচ্ছে। প্রাকৃতিক ভূগোল তো প্রতিনিয়ত পরিবর্তন হচ্ছে, তো প্রতিনিয়ত পরিবর্তন হওয়ার জন্যই তো বিভিন্ন জায়গায় দেখবা কোথাও ধস নেমে যাচ্ছে, কোথাও আবার কি ভূমিরূপের যে ভঙ্গি পর্বতগুলো যেগুলো তার উচ্চতা বেড়ে যাচ্ছে, তাই না? এইটাই তো পরিবর্তনশীল। এবং পৃথিবীর সমস্ত বিষয় নিয়ে আলোচনা করা হয় কিন্তু এই শাস্ত্রে। পৃথিবীর যত সব বিষয় আছে বলতে গেলে বেশিরভাগ বিষয় নিয়ে কিন্তু এই শাস্ত্রে আলোচনা করা হয়। আর একজন বিখ্যাত ভৌগোলিক হলেন কার্লেটার, তিনি হচ্ছে জার্মান ভৌগোলিক। প্রথম ক্লাসে আমি বলে দিয়েছি কার্লেটার সম্পর্কে বলে দিয়েছি, যারা প্রথম ক্লাসে দেখেন তারা একবার দেখে নিতে পারো প্রথম ক্লাস। এবার মৃত্তিকা ভূগোল কি? মৃত্তিকা ভূগোল বলতে গেলে একটা স্বতন্ত্র বিভাগ। মৃত্তিকাটা কি স্বতন্ত্র বিভাগ। এই মৃত্তিকা ভূগোলের জনক বলা হয় ভিভি ডকুচেভকে বলা হয় কি মৃত্তিকা ভূগোলের জনক ভিভি ডকুচেভ। ভিভি ডকুচেভকে বলা হয় কি মৃত্তিকা ভূগোলের জনক। এই মৃত্তিকা ভূগোলে আমরা জানবো যে মৃত্তিকার বৈশিষ্ট্যগুলি, মৃত্তিকার গঠনগুলি, মৃত্তিকা শ্রেণী বিভাগগুলি, যেমন থাকে না মৃত্তিকা কাকে বলে, যে পৃথিবী পৃষ্ঠের যে নরম আস্তরণ আছে। মৃত্তিকা বলতে আমরা কি বোঝাই? পৃথিবী পৃষ্ঠের উপর যে নরম আস্তরণ যার উপর পুরো জীবজগৎ দাঁড়িয়েছে তাকে আমরা মৃত্তিকা বলি। পৃথিবী পৃষ্ঠের উপর যে নরম আস্তরণ যার উপর সম্পূর্ণ জীবজগৎ দাঁড়িয়েছে তাকে তো আমরা মৃত্তিকা বলি। যদি আমরা মৃত্তিকাকে ধরো তিনটা ভাগে যদি প্রধান ভাগ করেছে, দোআঁশ মৃত্তিকা, এঁটেল মৃত্তিকা, বালি মৃত্তিকা, তাই তো? তারপরে অন্যান্য ভাবে ভাগ আছে ল্যাটেরাইট মৃত্তিকা, লাল মৃত্তিকা, লোহিত মৃত্তিকা, কৃষ্ণ মৃত্তিকা, রেগুর মৃত্তিকা, বিভিন্ন ধরনের মৃত্তিকা আছে। এবং এই মৃত্তিকার এক একটা বৈশিষ্ট্য এবং এক একটা মৃত্তিকা এক এক অঞ্চলে গড়ে উঠছে। এক এক মৃত্তিকার কি এক এক অঞ্চলে গড়ে উঠছে। এবার ভূমিরূপ বিদ্যা। ভূমিরূপ বিদ্যা মানে কি? এটাকে বলা হয় জিওমরফোলজি। ভূমিরূপ বিদ্যাকে আমরা বলছি কি জিওমরফোলজি। জিওমরফোলজি বা ভূমিরূপ বিদ্যা। জিওমরফোলজি বা ভূমিরূপ বিদ্যা এটা 1893 সালে এই ধারণা দেওয়া হয়। ভূমিরূপ বিদ্যা বা জিওমরফোলজি প্রথম ধারণা দেওয়া হয় কত সালে? 1893 সালে। এবং এই ভূমিরূপ বিদ্যায় বলা হয়েছে কোনো স্থান বা সময়ের ভূপৃষ্ঠের উপর কি প্রভাব ফেলছে, মানে কোনো একটা স্থান এবং সেই সময়ের মধ্যে ভূপৃষ্ঠের উপর কি প্রভাব পড়ছে সেগুলো নিয়ে আলোচনা করছি। তারপর আমরা যদি জলবায়ু বিদ্যা কি? জলবায়ু বিদ্যাটা হচ্ছে একটি গ্রিক শব্দ থেকে এর উৎপত্তি হয়েছে। জলবায়ু বিদ্যা বা ক্লাইমেটোলজি, জলবায়ু বিদ্যা বা ক্লাইমেটোলজি বা জলবায়ু বিদ্যা, ক্লাইমেটোলজি এটা কি একটা গ্রিক শব্দ। ক্লাইমেটোলজি হচ্ছে একটা গ্রিক শব্দ
যেটা হচ্ছে ক্লাইমা ও লোগোস থেকে উৎপত্তি হয়েছে। কি থেকে? ক্লাইমা ও লোগোস। ক্লাইমা ও লোগোস থেকে উৎপত্তি। ক্লাইমা এর অর্থ হচ্ছে অক্ষাংশ, আর লোগোসের অর্থ হচ্ছে বর্ণনা। মানে কি? এটা অক্ষাংশগত বর্ণনা। ক্লাইমাটোলজি বলতে আমরা কি বুঝি, বা জলবায়ুবিদ্যা বলতে বুঝি কি? অক্ষাংশগত বর্ণনা। দেখো অনেক সময় শর্ট প্রশ্ন দেয় যে জলবায়ুবিদ্যা যে শব্দটা এটা কোথা থেকে নেওয়া হয়েছে, এটা গ্রিক শব্দ একটা, এবং কি কি এর অর্থ কি বোঝায়, এটাকে দুটো অর্থ দিয়ে একটা পরিণত হয়েছে, একটা ক্লাইমা, একটা লোগোস। ক্লাইমা শব্দের অর্থ অক্ষাংশ এবং লোগোস শব্দের অর্থ কি? বর্ণনা। সেখান থেকে আমরা হচ্ছে জলবায়ুবিদ্যা। এইবার এখানে অক্ষাংশগত বর্ণনা মানে কি? বিভিন্ন অঞ্চলে বিভিন্ন জলবায়ু বিরাজ করে। যেমন আমাদের ভারতবর্ষ, এই ধরনের আমাদের ভারতবর্ষ কি মৌসুমী জলবায়ু, ক্রান্তীয় মৌসুমী জলবায়ুর অন্তর্গত ভারতবর্ষটা। তারপর দেখবো অনেক জায়গায় কি আছে, ভূমধ্যসাগরীয় জলবায়ু, নিরক্ষীয় জলবায়ু, মৌসুমী জলবায়ু। এই যে বিভিন্ন অঞ্চলগুলো বিভিন্ন জলবায়ুর অন্তর্গত, এটাকে আমরা বলছি জিও জলবায়ুবিদ্যা বা ক্লাইমেটোলজি। এবার আবহাওয়াবিদ্যা কি? আবহাওয়াবিদ্যা হচ্ছে কি? আবহাওয়া সংক্রান্ত আলোচনা করা হয় যে শাস্ত্রে। আবহাওয়াবিদ্যা কি? আবহাওয়াবিদ্যা হলো আবহাওয়া সংক্রান্ত আলোচনা করা হয় যে শাস্ত্রে, তাকে বলা হয় আবহাওয়াবিদ্যা। তাহলে আমরা কি কি দেখলাম প্রাকৃতিক ভূগোলের এই অধ্যায়ে? প্রাকৃতিক ভূগোলে দেখলাম মৃত্তিকা ভূগোলটা দেখলাম, ভূমিরূপ বিদ্যা দেখলাম, জলবায়ু বিদ্যা দেখলাম, আবহাওয়া বিদ্যা দেখলাম। জলবায়ু বিদ্যাটা কি? গ্রিক শব্দ, এটা ক্লাইমা এবং লোগোস থেকে আবিষ্কার হয়েছে। ক্লাইমা এর অর্থ অক্ষাংশ এবং লোগোসের কথা কি? বর্ণনা। তাই অক্ষাংশগত বর্ণনা যেটা, সেটা হচ্ছে ক্লাইমেটোলজি। তারপর একটা বললাম কি মৃত্তিকা ভূগোল। এখানে কি আছে? ভিভি ডকুচেভ আছে মৃত্তিকা ভূগোলের সঙ্গে জড়িত। এবার এই ভিভি ডকুচেভ একটা সংজ্ঞা দিয়েছিল মৃত্তিকা ভূগোলের, এবং বলেছিল যে মৃত্তিকা হচ্ছে কি? মৃত্তিকা হলো আমাদের পৃথিবী পৃষ্ঠের যে এমন একটা আবরণ যার উপর কি হচ্ছে সমগ্র জীবজগৎ দাঁড়িয়ে আছে, সেটাকে আমরা মৃত্তিকা বলছি। জীবভূগোল। জীবভূগোল বলতে কি বোঝায়? জীবভূগোল হলো যে শাখায় উদ্ভিদ, প্রাণী এবং জীবজন্তু নিয়ে আলোচনা করব। জীবভূগোল কি? যে শাখায় উদ্ভিদ, প্রাণী এবং জীবজন্তু নিয়ে আলোচনা করব তাকে বলা হয় জীবভূগোল। এই জীবভূগোলের জনক কাকে বলা হয়? জীবভূগোলের জনক বলা হয় অ্যালফ্রেড রাসেল ওয়ালেস। তাহলে দেখো পরীক্ষা কিন্তু শর্ট প্রশ্ন দিতে পারে অবশ্যই যে জীবভূগোলের জনককে। জীবভূগোলের জনক হলো অ্যালফ্রেড রাসেল ওয়ালেস। আর একটা কথা মাথায় রাখবে, আমি যেগুলো বলবো যে শর্ট প্রশ্ন দিতে পারে 99.99% চান্স সেগুলো শর্ট পরীক্ষায় তোমরা প্রশ্ন পাবে, নিশ্চিন্তে থাকবো। তাহলে জীবভূগোলের জনক হলো অ্যালফ্রেড রাসেল ওয়ালেস। জীবভূগোল কি? যে ভূগোলের যে শাখায় উদ্ভিদ, প্রাণী এবং জীবজন্তু নিয়ে আলোচনা করা হয় তাকে বলা হয় জীবভূগোল। এইবার এই জীবভূগোলের শাখা আমরা জানবো কি? জীবভূগোলের শাখা। দেখো জীবভূগোলের শাখা হচ্ছে চারটি পেলাম। একটা উদ্ভিদবিদ্যা, একটা প্রাণীবিদ্যা, একটা বাস্তুবিদ্যা বা মানবীয় বাসস্থান যেটা, সেটাকে বলছে বাস্তুবিদ্যা। মানে বাস্তু মানে কি? বাসস্থানটাকে আমরা বাস্তু বলছি, বাস্তুবিদ্যা। আর একটা বলছে পরিবেশ বিজ্ঞান। তাহলে শাখা কয়টা পেলাম? উদ্ভিদবিদ্যা, প্রাণীবিদ্যা, বাস্তুবিদ্যা এবং পরিবেশ বিজ্ঞান। ঠিক আছে। এবার জীবভূগোলের তাহলে আমরা জানলাম জীবভূগোলের জনক হচ্ছে অ্যালফ্রেড রাসেল ওয়ালেস। জীবভূগোল হচ্ছে ভূগোলের যে শাখায় জীবজন্তু, উদ্ভিদ, প্রাণী আলোচনা করছে তাকে বলে জীবভূগোল। শাখাটা বললাম চারটে: উদ্ভিদবিদ্যা, প্রাণীবিদ্যা, বাস্তুবিদ্যা এবং পরিবেশ বিদ্যা। তো এবার বলবো উদ্ভিদবিদ্যা কি? উদ্ভিদবিদ্যা বা উদ্ভিদ ভূগোলটা কি? উদ্ভিদ ভূগোলটা হলো ভূগোলের সেই শাখা যে শাখায় উদ্ভিদের বিভিন্ন গুণাবলী নিয়ে আলোচনা করা হয়। মানে উদ্ভিদের প্রজাতি, উদ্ভিদের শ্রেণী বিভাগ, উদ্ভিদের বৈশিষ্ট্য এইসব নিয়ে আলোচনা করছি যে শাখায় ভূগোলের, তাকে বলে উদ্ভিদবিদ্যা। এর আরেকটা নাম আছে, এর নামটা কি? ফাইটোজিওগ্রাফি। কি নাম? ফাইটোজিওগ্রাফি। ফাইটোজিওগ্রাফি। তাহলে উদ্ভিদবিদ্যার একটা নাম কি বললাম? ফাইটোজিওগ্রাফি। এটাও একটা শর্ট প্রশ্ন দিতে পারে, কারণ আমরা জানি যে প্রথম সেমিস্টার পরীক্ষায় 50 মার্কের শর্ট প্রশ্ন থাকবে। ফাইটোজিওগ্রাফি মানে কি? উদ্ভিদবিদ্যা। এবার বলবো প্রাণীবিদ্যা। বিজ্ঞানের ভূগোলের যে শাখায় বিজ্ঞানের প্রধান বিষয় মানে প্রাণী, যেটা প্রাণীকে নিয়ে আলোচনা করছি। ভূগোলের যে শাখায় প্রাণীকে নিয়ে আমরা আলোচনা করছি তাকেই বলছি আমরা প্রাণী ভূগোল। ভূগোলের যে শাখায় প্রাণী নিয়ে আমরা আলোচনা করছি সেটাকে বলছি আমরা প্রাণী ভূগোল। পরবর্তী পর্ব কি? মানব বাস্তু সংস্থান বা বাস্তুবিদ্যা। মানব বাস্তু সংস্থান বা বাস্তুবিদ্যা। এখানে কি হবে? মানুষের বিভিন্ন আচার আচরণ, তারপরে বিবর্তনের মধ্য দিয়ে প্রকাশ, এইসব নিয়ে আমরা আলোচনা করবো আলোচনা করা হচ্ছে মানব বাস্তু সংস্থান বিদ্যায়। এখানে একটা জিনিস পাবা
যে ইকোলজি, এই ইকোলজি কি, ইকোলজিটা হচ্ছে এই যেটা ইকোলজি ছিল শব্দটা, এই ইকোলজি শব্দ থেকে আসছে হিউম্যান ইকোলজি। কি আছে, ইকোলজি থেকে আসছে ইকোলজি, ইকোলজি শব্দ থেকে আসছে কি হিউম্যান ইকোলজি, হিউম্যান ইকোলজি। এই হিউম্যান ইকোলজিতে আর্নেস্ট হেকেল 1866 খ্রিস্টাব্দে, কত, আর্নেস্ট হেকেল 1866 সাথে প্রথম যে শব্দটি ব্যবহার করে ওকিওলজি, কি নাম, ওকিওলজি, ও ই কে ও এল ও জি আই ই, ওকিওলজি, মানে 1866 খ্রিস্টাব্দে আর্নেস্ট হেকেল ওকিওলজি শব্দটি ব্যবহার করছেন। তার মানে আমরা জানলাম কি ইকোলজি থেকে আসছে কি হিউম্যান ইকোলজি, যেটা আমাদের কি আলোচনা করে, মানব বাস্তু সংস্থান আলোচনা করা। এখানে মানুষের বসবাস, মানুষের আচার আচরণ, রীতিনীতি, মানুষের কর্মকাণ্ড, বিভিন্ন বিষয় নিয়ে এখানে আমরা আলোচনা করি। তারপরে হচ্ছে পরিবেশ ভূগোল। পরিবেশ ভূগোল মানে কি, ভূগোলের যে শাখায় পরিবেশকে নিয়ে আলোচনা করা হয়, পরিবেশের বিভিন্ন থাকে না, যেমন ধরো বিভিন্ন ধরনের দূষণ, পরিবেশ দূষণ, তারপরে বিভিন্ন ধরনের তোমার যে সম্মেলনগুলো হয়, পরিবেশের উন্নতি সম্পর্কে যে সম্মেলন করা হয়, এজেন্ডাগুলো, এইসব নিয়ে আলোচনা করা হয়। পরিবেশের সঙ্গে মানুষের যে সম্পর্ক বা মিথস্ক্রিয়া, বন্ধুত্বপূর্ণ সম্পর্ক, সেগুলো নিয়ে আলোচনা করা হয় কোথায়, পরিবেশ বিজ্ঞানে। তাহলে এইবার আমরা কি পেলাম, দেখো জীবভূগোল পড়লাম, জীবভূগোলের জনক আমরা কাকে বলছি, অ্যালফ্রেড রাসেল ওয়েলেস। এটা বেশি ইম্পর্টেন্ট, কিন্তু মনে রাখবা, অনেক সময় শর্ট প্রশ্ন দেয় কিন্তু, যে জীবভূগোলের জনক কাকে বলা হয়, জীবভূগোলের জনক বলা হয় অ্যালফ্রেড রাসেল ওয়ালেস। অ্যালফ্রেড রাসেল ওয়ালেসকে বলা হয় কি জীবভূগোলের জনক। তাই জীবভূগোলটা কি, যে ভূগোলের যে শাখায় জীবজন্তু, উদ্ভিদ, প্রাণী এসব নিয়ে আলোচনা করা হয় তাদেরকে বলা হয় জীবভূগোল। তারপর ইকোলজিটা আমরা বললাম, ইকোলজিটা থেকে আসে হিউম্যান ইকোলজি। আর্নেস্ট হেকেল 1866 সালে প্রথম কি করছিল, ইকোলজি শব্দটি ব্যবহার করছিল। তাহলে আমাদের যে শাস্ত্ররূপে যে ভূগোল, যে প্রাকৃতিক ভূগোল, শাস্ত্ররূপে যে ভূগোলটা আছে, সেই অধ্যায়টা আমরা সম্পূর্ণভাবে ক্লাসে শেষ করে দিছি। এবার তোমাদের বলবো, আমি যে ক্লাসগুলো করালাম, এই ক্লাসগুলো ভালোভাবে দেখো, যদি পারো তো নোট করে নাও। তাহলে কি এর মধ্যে থেকে যাবতীয় তোমরা পরীক্ষায় যে যাবতীয় যত শর্ট প্রশ্ন পাবে, সব এর মধ্যে থেকেই পাবে। হ্যাঁ, এরপরেও যদি শর্ট প্রশ্ন লাগে, আমরা শর্ট প্রশ্ন পরবর্তী ক্লাসে দিয়ে দেবো, যেহেতু আমাদের কনসেপ্ট এখন ক্লিয়ার হয়ে গেছে। আর এই কনসেপ্টটাই মেইন, তোমার যে কোনো জায়গায় যাও, তুমি গভর্নমেন্ট এক্সামে যাও, যে কোনো ভারতের যে কোনো তুমি পরীক্ষা বলো, বড় বড় পরীক্ষাও, ইউপিএসসি বলো, সিভিল সার্ভিস, ডাব্লিউবিসিএস বলো, সিজিএল বলো, সিএসএসএল বলো, যে কোনো পরীক্ষা, তোমার কিন্তু কনসেপ্ট ক্লিয়ার না থাকলে পারো না। তুমি যদি কনসেপ্ট ক্লিয়ার করে রাখতে পারো, তাহলে কিন্তু তোমার যে কোনো পরীক্ষায় সুবিধা হবে। ওই জন্য এটার প্রথম কনসেপ্ট আমরা ক্লিয়ার করলাম। এই কনসেপ্টটা ক্লিয়ার হওয়ার পরে এবার আমরা কি করবো, এমসিকিউ প্র্যাকটিস করবো, যে আমরা কতগুলো এমসিকিউ প্রশ্নের উত্তর দিতে পারছি আর কোনগুলো দিতে পারছি না। যেগুলো দিতে পারছি না সেইগুলোকে আবার দেওয়ার চেষ্টা করবো, সেগুলোকে আবার করবো। হ্যাঁ, আর একটা কথা বলি, যে পরবর্তীতে কিছু সময় পরে কিন্তু আমরা আমাদের বইটা পাবলিশ করব। অবশ্যই সেই বইয়ের মধ্যে তোমরা ভালো যেভাবে আমরা ডেসক্রিপটিভ পড়াচ্ছি সেগুলো পাবা, এবং এমসিকিউ পাবা বইগুলোর মধ্যে। সর্বশেষে বলি যে ক্লাসটা শেষ হয়ে গেছে, পরবর্তী অধ্যায়ের ক্লাস হবে, পরবর্তী যে অধ্যায়ের ক্লাসটা সেটা পরবর্তীতে নেওয়া হবে। এবং একটা কথা বলছি, যে যদি তোমাদের ক্লাসটা সত্যিই ভালো লেগে থাকে, কমেন্টে জানিও। এবং কোনো ক্ষেত্রে যদি তোমাদের কোনো অসুবিধা মনে হয়, যদি মনে হয় যে এটা বুঝতে পারছি না, কিংবা কোনো অসুবিধা, যে কোনো কিছু যদি মনে হয় যে দাদা এটা হয়তো ভুল হয়েছে, যদি এরকম কিছু থাকে তোমরা কমেন্টে অবশ্যই জানাবা, সেটা সংশোধন করে দেওয়া হবে। নিশ্চিন্তে থাকো, আর একটা লাইক করো, এবং সেমিস্টার দ্বারা ক্লাসরুমে সাবস্ক্রাইব অবশ্যই করো, এবং এই ভিডিওগুলো বন্ধু বান্ধবী যারা বন্ধু আছে তাদের সঙ্গে শেয়ার করো, এবং আমাদের সঙ্গে যুক্ত থাকো, যাতে যত ভিডিওগুলো আছে প্রত্যেকটা ক্লাসের আমরা চাইছি যে সম্পূর্ণ যে ওয়েস্ট বেঙ্গলটা আছে, আমাদের ওয়েস্ট বেঙ্গলের আমরা জানি যে বর্তমানে অনেকটা বিভিন্ন যে রাজ্যগুলো আছে, উত্তরপ্রদেশ, রাজস্থান, বিহার, এইসব রাজ্য হয়তো কিছুটা পিছিয়ে পড়ছে শিক্ষার ক্ষেত্রে। আমরা চাইছি যে আমাদের রাজ্যটাকে আবার সেই জায়গায় নিয়ে যেতে চাইছি, যে শিক্ষার ক্ষেত্রে ওয়েস্ট বেঙ্গল যদি আবার সেই উচ্চ পর্যায়ে পৌঁছায়, সেই চেষ্টা আমরা করছি। তোমরা আমাদের সঙ্গে থেকে পাশে থেকো, তাহলে অবশ্যই আমরা পারবো। ধন্যবাদ।